আপনি জানেন যে একজন প্রতিমন্ত্রী কি করে বিভিন্ন ইউনিয়নের নাম তার সন্তানদের নামে ভাইগনার নামে নাকি করেছেন, এবং উনি আবার এই বিষয়ে নিজেকে ডিফেন্ড করার জন্য সংসদে কথা বলেছেন। উনি বলেছেন এটি কাকতালীয়ভাবে হয়ে গেছে। মানে বাংলাদেশ রাষ্ট্রের সাথে এতটা আপনার বালখিল্য আচরণ আমি নিকট অতীতে খুব একটা দেখিনি। কিন্তু এই লোক এখনও মন্ত্রিসভায় আছেন, এখনও উনি ঘুরে বেড়াচ্ছেন এবং প্রভাবশালী মন্ত্রী হিসাবে পরিচিত। এইগুলো দেখুন, তারেক রহমানের একটা ট্রান্সফরমেশন কিন্তু আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টের পরে, আরও বেশি করে লক্ষ্য করেছি। এবং উনি সরকার প্রধান হওয়ার পরে তার অনেক আচরণ আমরা প্রশংসা করেছি, আজ অবধি করি। এবং এই যে একটা ঘাড়ে হ্যাভারসেক নিয়ে একটা প্রধানমন্ত্রী হাঁটতে পারেন, এটি আমরা ইউরোপে দেখতাম। সরকারের 4 মাস পূর্বে হলো। এর মধ্যে সংবিধান সংস্কার পরিষদ, জুলাই সনদ, অধ্যাদেশ, বাজেট, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। বিশেষ করে জুলাই সনদ এবং এর ভিত্তিতে সাংবিধানিক সংস্কার, পাশাপাশি অর্থনীতিতে কাঠামোগত সংস্কারের বিষয়টি রয়েছে। এসব প্রশ্নে সরকারের দৃষ্টিভঙ্গি কী দেখছেন? দেখুন, সর্বশেষ যেটি হয়েছে সেটি হচ্ছে বাজেট। তো বাজেটের ব্যাপারে আমি বলবো যে এবার একটা জিনিস লক্ষণীয় হয়েছে যে সমালোচনা কিন্তু কম হয়েছে, যৌক্তিক টু দ্য পয়েন্ট সমালোচনা। তার মানে তারা চেষ্টা করেছেন হয়তো একটি জনতুষ্টির বাজেট দিতে, কিন্তু যেই কথাটা বারবার বলা হচ্ছে যে এটির চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন। আমরা সেই দিকে তাকিয়ে থাকবো এবং কতটা বাস্তবায়নের দিকে যায়। কিন্তু আপনি যে আরও দুটি বিষয় বললেন, সেটি হচ্ছে জুলাই সনদ এবং সংস্কার। এই জায়গাটিতে গত 100 দিনে আমার মনে হয় বিএনপি পরিষ্কার করতে পারেনি যে তারা যে বারবার বলছে যে তারা সংস্কারে আগ্রহী, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে সংস্কার থেকে তাদের মনোযোগ সরে গেছে এবং সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে তো শপথ নেয়নি। বাংলাদেশ পেছনের দিকে গেছে। আমরা 18 মাসে তেমন কোনো অর্জন করতে পারিনি প্রফেসর ইউনূসের আমলে, কিন্তু কিছু জায়গাতে আমাদের অগ্রগতি হয়েছিল। সেটি আমরা যদি বলি গুম খুন কমিশনের ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে, বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে, এই জায়গাগুলো এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে কি করে। দেখুন, আমরা ঘুরে ফিরে আবার একই ব্রেনতে এসে দাঁড়িয়েছি, যেটি ফ্যাসিজমের জন্ম হয় যেই সিস্টেমে, সেটিকে আরও পাকাপোক্ত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। সেই কথাটাই ঘুরে ফিরে আসছে যে এক ব্যক্তির শাসন কি করে স্থায়ী করা যায়, কি করে দৃঢ় করা যায়, কি করে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা যায় এবং কি করে আপনার অনিশ্চয়তার ভেতর দিয়ে শাসন করা যায়। আপনি খেয়াল করবেন যে বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে আমি বলবো আমরা পেছনের দিকে গেলাম, কেননা আমরা যে সচিবালয় করলাম সেটি রহিত করা হলো এবং ঠিক এক্সিকিউটিভের যে ক্ষমতাগুলো বিচার বিভাগের ক্ষেত্রে থাকা উচিত না, প্রমাণিত, বিএনপি নিজেও আন্দোলন করেছে, বারবার বলেছে, সেই জায়গাগুলোতে তারা থেকে গেল। আপনি যদি দেখেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেটি সরকারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, যেটি আপনার স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনকে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখে, সেই ক্ষমতাটি তারা উপভোগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা সাংবিধানিক প্রতিষ্ঠানে তাদের ইচ্ছামতো নিয়োগ দিবেন। আপনি বাংলাদেশ ব্যাংকে তার পরিবর্তন লক্ষ্য করেছেন। দুর্নীতি দমন কমিশনার এবং চেয়ারম্যান কি করে বিদায় নিলেন, এখনও নিয়োগ হয়নি, লক্ষ্য করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে, মানে প্রতিষ্ঠানের প্রতি যে সম্মান, প্রতিষ্ঠানের নিয়োগের ব্যাপারে যে পক্ষপাতহীন অবস্থান, সেই জায়গাটিতে বিএনপি সরকার নেই। কাজেই জনগণের যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে আমরা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি, কিন্তু তার পদ্ধতি, তার সিস্টেমের পরিবর্তনের কিছুটা অগ্রগতি 18 মাসে প্রফেসর ইউনূসের সময় হয়েছিল, সেই জায়গাগুলোতে বিএনপি আবার পেছন দিকে যাত্রা শুরু করেছে। দেখুন, সংখ্যার বিচারে তারা অনেক কথা বলবে যে কতটা অধ্যাদেশকে তারা আইনে পরিণত করেছেন, কিন্তু যেই জিনিসগুলো সিগনিফিক্যান্ট আমাদের চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, গণতান্ত্রিক শাসনের জন্য, সেই জায়গাগুলোতে তারা কমিটেড হননি। তারা তখন থেকেই একটা কথা বলার চেষ্টা করেছেন যে শাসন করতে হলে ক্ষমতা লাগে। আমরা কেউ তার বিরোধিতা করছি না, আপনি দেশ চালাবেন, আপনার যথেষ্ট, কিন্তু ক্ষমতার অপব্যবহারের ব্যাপারে আপনাকে কে নিয়ন্ত্রণ করবে?
আমি যদি গত 100 দিনে দেখি তাদের অনেক রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল, সেগুলোকে তারা অগ্রাধিকার দিয়েছেন। বিভিন্ন ধরনের কার্ড বিতরণ করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি শুরু করেছেন। যদিও খুব দুর্ভাগ্যের সাথে দেখলাম যে আশ্রয়ন প্রকল্পের ঘরের উপরে কাদামাটি দিয়ে খাল খননের, ওটা কি আসল ছবি কি জানি না, সেটি দেখলাম। কিন্তু আমি এগুলো কিন্তু সমর্থন করি। আমরা রাজনৈতিক সরকার বিএনপির শাসন দেখতে চাই, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। এটি নিয়ে যদি সন্দেহ করা হয় সেটি ভুল হবে। কিন্তু যেটি দেখতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, তার যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেই জায়গায় আপনি যদি মন্ত্রিসভার দিকে তাকান এবং 2-1 বা 4 জনের যে ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি, যে বালখিল্য আচরণ আমরা দেখতে পাচ্ছি, এবং যেই ধরনের আশ্রয় প্রশ্রয় হয়তো প্রধানমন্ত্রীর কাছ থেকে তারা পান, না পেলে কিন্তু এই জায়গায় তারা যেতে পারেন না। আপনি জানেন যে একজন প্রতিমন্ত্রী কি করে বিভিন্ন ইউনিয়নের নাম তার সন্তানদের নামে, ভাইগনার নামে নাকি করেছেন, এবং উনি আবার এই বিষয়ে নিজেকে ডিফেন্ড করার জন্য সংসদে কথা বলেছেন। উনি বলেছেন এটি কাকতালীয়ভাবে হয়ে গেছে। মানে বাংলাদেশ রাষ্ট্রের সাথে এতটা আপনার বালখিল্য আচরণ আমি নিকট অতীতে খুব একটা দেখিনি। কিন্তু এই লোক এখনও মন্ত্রিসভায় আছেন, এখনও উনি ঘুরে বেড়াচ্ছেন এবং প্রভাবশালী মন্ত্রী হিসাবে পরিচিত। এগুলো দেখুন, তারেক রহমানের একটা ট্রান্সফরমেশন কিন্তু আমরা লক্ষ্য করেছি। 5ই আগস্টের পরে আরও বেশি করে লক্ষ্য করেছি, এবং উনি সরকার প্রধান হওয়ার পরে তার অনেক আচরণ আমরা প্রশংসা করেছি, আজ অবধি করি। এবং এই যে একটা ঘাড়ে হ্যাভারসেক নিয়ে একটা প্রধানমন্ত্রী হাঁটতে পারেন, এটি আমরা ইউরোপে দেখতাম, সেটি বাংলাদেশে দেখতে পাচ্ছি। কিন্তু তার এই ব্যক্তির নিরাভরণ জীবন এবং স্বাভাবিক জীবন এবং এই যে উদারনৈতিক আচরণ, এটি না আমাদেরকে নতুন একটি বিপদের মুখে ঠেলে দেয়। কারণ অতীতে আমরা স্বৈরতান্ত্রিক আচরণের বিপদ দেখেছিলাম, এখন উদারনৈতিক আচরণ এর বিপদের মুখে যাচ্ছি কিনা, এই প্রশ্ন আমি এই পর্যায় পর্যন্ত রাখলাম।